প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস এপ্রিলের প্রথমার্ধে যে নির্বাচনের কথা বলেছেন, ঘোষণা দিয়েছেন, জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, সেই ভাষণে তিনি আরও অনেক কথা বলেছেন। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে এবং বন্দর বিষয়ে যে ধরনের কথা বলেছেন, সেই কথাগুলো নিয়ে সবথেকে বেশি বিতর্ক হচ্ছে। নির্বাচন এবং বন্দর এই দুটো বিষয়ে কথা বিতর্কের জন্ম দিয়েছে। নির্বাচন নিয়ে যে কথা হচ্ছে, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন সেটা কোনোভাবেই বাস্তবসম্মত নয় এবং প্রধান উপদেষ্টা জাতির সঙ্গে এপ্রিল ফুল করেছেন। আমরা অনেক আগে, বর্তমানে সেই ট্র্যাডিশনটা প্রায় বিলুপ্তির পথে, কিন্তু একটা সময় এপ্রিলের 1 তারিখে মানুষকে বোকা বানানো হতো, এপ্রিল ফুল করা হতো, এপ্রিল মাসটাকে বোকা বানানোর মাস এরকমভাবে ধারণা করা হতো। সেরকমটাই করেছেন এমন প্রসঙ্গ চারিদিক থেকে উঠে আসছে। রাজনৈতিক দলগুলো যেমন বলছেন, রাজনৈতিক বিশ্লেষকরাও তেমনটা বলার চেষ্টা করছেন এবং প্রধান উপদেষ্টা দেশটাকে গৃহযুদ্ধের দিকে এগিয়ে নিচ্ছেন, ঠেলে দিচ্ছেন, এমন মন্তব্যও করছেন অনেকে। আদতে বাস্তবতা কি, বাস্তবতা কোন দিকে যাচ্ছে, সেই আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম প্রফেসর ইউনূসের এপ্রিলে নির্বাচন তত্ত্বের কথা, যেটাকে এপ্রিল ফুল বলছে 12 দলীয় যে রাজনৈতিক জোট, সেখান থেকে বলা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি একটা আলোচনায় রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর নাজমুল আহসান কলিমুল্লাহ তিনি বলেছেন যে এটা জনগণের সঙ্গে এপ্রিল ফুল করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর মুখ থেকেও তেমন কথাই শোনা যাচ্ছে এবং স্পষ্ট করেই বিএনপির তরফ থেকে বলা হচ্ছে বাংলাদেশের 90%-এরও বেশি রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চাই। সেখানে প্রধান উপদেষ্টা এপ্রিলে বাস্তবতা বিবর্জিত যে ঘোষণা দিয়েছেন সেটার মাধ্যমে তিনি জাতির সঙ্গে প্রতারণা করেছেন। কিভাবে প্রতারণা করলেন, সেই প্রতারণার যে ধরনটা, সেটা বলা হচ্ছে যে এপ্রিল মাসে কোনোভাবেই নির্বাচন সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ মার্চের যে মাঝামাঝি এবং শেষ পর্যন্ত মাঝামাঝি ঈদ হবে, 15 তারিখের পরে হয়তো ঈদ হবে। ঈদের উৎসব শেষ হতে হতে মার্চ মাসটা চলে যাবে। এপ্রিলের প্রথম সপ্তাহে তিনি যদি নির্বাচন করতে চান কিংবা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন করতে চান, তাহলে নির্বাচন করার জন্য নির্বাচনের আগে যে 45 দিন সময় প্রয়োজন, সেই 45 দিন সময় অবশ্যই রোজার মধ্যে চলে আসবে। রোজার মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা, নির্বাচনের প্রচার প্রচারণা, সেটা কি আদৌ বাস্তবসম্মত? সেটা কি ইতিহাসে কখনো হয়েছে? হয়নি। বাস্তবসম্মত যেহেতু নয়, সেহেতু এপ্রিলের প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে, অর্থাৎ প্রথম হাফে কোনোভাবেই নির্বাচন করা সম্ভব নয়। তার মানে আরও ডিলে করতে হবে। আরও ডিলে করতে হলে কিংবা এপ্রিলে ওই সময়েই যদি নির্বাচন করতে হয়, তাহলে আরও দুইটা সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কি আসে, যেটা আসে সেটা হচ্ছে যে এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা। এসএসসি এবং এইচএসসির মতো এত গুরুত্বপূর্ণ দুটো পরীক্ষা যে নির্বাচনের সময়ের আগে এবং পরে অনুষ্ঠিত হবে, তার মানে নির্বাচনের তফসিল ঘোষণার পরে যে 45 দিন, সেই 45 দিন ছাত্রছাত্রীদের পড়াশোনা একেবারে লাটে উঠবে। পড়াশোনার অবস্থা এমনিতেই খারাপ। আমরা দেখেছি আন্দোলনের নামে ছাত্ররা এখন প্রায়শই রাস্তায় থাকছেন। পরীক্ষা পেছাতে হবে, অটো পাস দিতে হবে, এটা পড়বো না, ওটা পড়বো না, এটা করব না, ওটা করব না, এরকম আন্দোলন আমরা প্রতিনিয়ত দেখছি। তারা পড়ার টেবিলের পরিবর্তে মাঠে, রাজপথে অনেক বেশি আরামায়েশ পেয়ে গেছে, অনেক বেশি স্বাচ্ছন্দ্য ফিল করছে। সেই কারণে পড়ালেখা অলরেডি লাটে উঠেছে। একের পর এক প্রজন্ম যদি এভাবে নষ্ট হতে থাকে, পড়াশোনায় মনোযোগহীন হতে থাকে, তাহলে একটা সময়ই আমরা মেধা শূন্য অবস্থায় পড়ে যাব, এমন আলোচনাও রয়েছে। যাই হোক, এপ্রিলের যে নির্বাচন তত্ত্ব, সেই নির্বাচন তত্ত্ব বাস্তবসম্মত নয়। এটা জনগণের সঙ্গে এপ্রিল ফুল করা, সেটাই মূলত উঠে আসছে। আরেকটা বিষয় যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে
তিনি যে বন্দর বিষয়ে জনগণকে প্রতিরোধ করার কথা বলেছেন, অর্থাৎ বন্দরের বিরুদ্ধে যারা কথা বলবে সেটার প্রতিরোধ করতে বলেছেন, প্রতিবাদ না প্রতিরোধ, একেবারে সামনাসামনি ঠেকিয়ে দেয়া, সেই কথার সব থেকে বেশি সমালোচনা হচ্ছে এবং বলা হচ্ছে যে উপদেষ্টা, তারই উপদেষ্টা মাহফুজ আলম, যাকে কিনা মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি আমেরিকায় গিয়ে, সেই মাস্টার মাইন্ড অনেক আগেই কিন্তু ঘোষণা দিয়েছিলেন দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, দেশে গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে। সেই গৃহযুদ্ধ বাঁধানোরই একটা ওয়ে তৈরি করা হলো কিনা সেই প্রসঙ্গও সামনে আসছে। কারণ তিনি প্রতিরোধের যে ঘোষণা দিলেন, প্রতিরোধ করতে হলে সেনাবাহিনী করিডোর এবং বন্দর দুইটার বিপক্ষে কথা বলেছে, সেনাপ্রধান দুইটার বিপক্ষে কথা বলেছেন, তিন বাহিনী প্রধান দুইটার বিপক্ষে কথা বলেছেন, বিএনপি বন্দরের বিপক্ষে, করিডোরের বিপক্ষে কথা বলছে। বেশিরভাগ রাজনৈতিক দল, বেশিরভাগ মানে কি এনসিপিও সরাসরি বন্দর দেয়া যাবে কিংবা করিডোর দেয়া যাবে এরকম কথা বলছেন না, অনেকে পেঁচিয়ে গুছিয়ে বলছেন। জামাত, হেফাজত কেউই আসলে বন্দর করিডোর বিষয়ে একমত নয়। যখন প্রায় সবাই একমত নয়, প্রায় সবাই বিরুদ্ধে অবস্থান করছে, 99% রাজনৈতিক দলগুলো বিরুদ্ধে অবস্থান করছে, সেনাবাহিনী, তিন বাহিনীর প্রধান বিরুদ্ধে অবস্থান করছেন, সুশীল সমাজ বিরুদ্ধে অবস্থান করছে, রাজনৈতিক নেতারা লং মার্চ করার ঘোষণা দিচ্ছেন, ঠিক সেই সময় তিনি বললেন যে বন্দরের বিরুদ্ধে, বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে যারা আছে তাদের প্রতিরোধ করুন। তার মানে এক প্রকার যুদ্ধের আহ্বান জানালেন। তিনি কার বিরুদ্ধে যুদ্ধের আহ্বান জানালেন সেই প্রশ্নটাও কলিমুল্লাহ সাহেব করেছেন। তিনি বলেছেন যে তিনি কি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের আহ্বান জানালেন, তিনি কি বিএনপির বিরুদ্ধে যুদ্ধের আহ্বান জানালেন, সেই প্রশ্নগুলো আসছে। আবার একই আলোচনায় তিনি এটাও বলেছেন যে এই সরকার যে কর্মকাণ্ড শুরু করেছে, যে এক পেশে এক কেন্দ্রিক কর্মকাণ্ড শুরু করেছে এবং নিজেদের মত জনগণের উপরে চাপিয়ে দেওয়ার যে বন্দোবস্ত শুরু করেছে, তাতে এই সরকার আদতে টিকতে পারবে না। ডিসেম্বরের আগেই এই সরকারের পতন হবে এবং বাস্তবসম্মতভাবেই নতুন আর একটা সরকার আসবে, যেটা নির্বাচনকালীন সরকার। সেই সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে, এই সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে না। এরকম আলোচনা চতুর্দিকে যখন হচ্ছে, তখন আমরা কদিন আগেই কিন্তু দেখেছি প্রফেসর ইউনূস পদত্যাগ করতে চেয়েছিলেন, সেখান থেকে তিনি ইউটার্ন করলেন বোধহয় রাজনীতিবিদদের সঙ্গে বৈঠকের পরে, যখন অনেক রাজনীতিবিদই বলল যে আপনি থাকেন, আপনি থেকেই নির্বাচন করেন, কিন্তু সেটা ডিসেম্বরের মধ্যে। এই যে আপনি থাকেন, আপনি থেকেই নির্বাচন করেন, এইটুকুতেই তিনি সন্তুষ্ট হলেন এবং পদত্যাগ করার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা আসলে নষ্ট হয়ে গেল। আবার অনেকে এই সমালোচনাও করেন যে প্রফেসর ইউনূস কখনোই তার যে গদি, তার যে জায়গা, তার যে চেয়ার, সেই চেয়ার ছাড়তে চান না। গ্রামীণ ব্যাংকের কর্ণধারের জায়গা তিনি ছাড়তে চাননি, যেটা নিয়ে বিগত সরকারের সঙ্গে প্রফেসর ইউনূসের সম্পর্কের অবনতি হয় এবং তাকে এক পর্যায়ে বাধ্য করা হয় গ্রামীণ ব্যাংকের শীর্ষ পদ ছেড়ে দেওয়ার জন্য। সেটা নিয়েই শেখ হাসিনা সরকারের সঙ্গে সবথেকে খারাপ সম্পর্ক তৈরি হয় এবং এছাড়া পদ্মা সেতুর বিরোধিতা করেছিলেন এমন আলোচনাও রয়েছে। বিশ্বব্যাংকের কাছে তিনি নালিশ করেছিলেন পদ্মা সেতু যেন অর্থায়ন না করা হয়। শেষ পর্যন্ত বিশ্বব্যাংকের অর্থায়ন ছাড়া দেশীয় অর্থায়নে শেখ হাসিনা এক ধরনের জিদ করে পদ্মা সেতু করেছেন। এরকম নানা উদাহরণ মানুষ সামনে টেনে আনার চেষ্টা করেন এবং টেনে এনে যেটা বলার চেষ্টা করেন সমালোচনা করে প্রফেসর ইউনূসের, যে তিনি আদতে ক্ষমতা ছাড়বেন কিংবা পদত্যাগ করবেন, এই ব্যাপারগুলো সত্য নয়। কিন্তু সেটা যাই হোক, যে যেরকমভাবেই আলোচনা করুক না কেন, সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনা দুটো, সেটা হচ্ছে নির্বাচন এপ্রিলে আদৌ সম্ভব কিনা। বাস্তবতা হচ্ছে এপ্রিলে নির্বাচন সম্ভব নয়। যে উদাহরণগুলো দিলাম সেইগুলোর প্রেক্ষাপটেই নির্বাচন সম্ভব নয়। তাহলে কি ব্যাপারটা এরকম হবে যে শেষ দিকে গিয়ে বেশ কিছু মাস, আরও 6 মাস
6 মাস 7 মাস পার করে নির্বাচন এপ্রিলে এই বাস্তবতার কারণে সম্ভব নয়। রোজার পরে সময় পাওয়া যাচ্ছে না, এসএসসি এইচএসসি পরীক্ষা এরকম ব্যাপারগুলো, এবং তারপরে হচ্ছে বর্ষাকাল শুরু, এরকম ব্যাপারগুলো সামনে এনে নির্বাচনটাকে আবার 2026-এর ডিসেম্বর নাগাদ নিয়ে যাওয়ার একটা সুযোগ রয়েছে। সেটাই নিয়ে যাবে সরকার, এরকম কথা বলার লোকেরও কিন্তু অভাব নেই। বাস্তবতা কোন দিকে যাচ্ছে সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয়, প্রফেসর ইউনূসের সরকারকে বাংলাদেশের জনগণের সঙ্গে নির্বাচন নিয়ে এপ্রিল ফুল করছেন? আবার বন্দরের প্রসঙ্গে প্রতিরোধের যে কথা তিনি বলেছেন, সেটির মাধ্যমে তিনি কি দেশকে গৃহযুদ্ধের দিকে দিয়ে দিচ্ছেন? যে গৃহযুদ্ধের কথা মাস্টার মাইন্ড মাহফুজ আবদুল্লাহ তিনি বলেছিলেন, তার কথা কি সত্য হতে চলেছে? আসলে আমরা কোন দিকে যাচ্ছি, কোথায় আসলে পরিত্রাণের উপায়? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।